একটা সংঘর্ষ লাগার মতো পরিস্থিতি। আল্লাহ, দৌলতদিয়া থেকে নাও ভাসিয়েছি আমরা পদ্মার উত্তাল স্রোত ঢেউ পাড়ি দিয়ে নামছি ভাটির দিকে। এই নদী সেই নদী না রে। জোর বাতাস বইছে, এর মধ্যেই বেলায়েত ভাই রান্না বান্নার কাজে বসেছেন। এ ভাই, ওরে পদ্মা নদী একদম গরম, ফুল গরম। ওরে বাবা, বাতাস। আজকে সকালের নাস্তা, দুপুরের খাবার সব একসাথেই হবে। গত কয়েকদিনের খাবারের তালিকায় অনেক কিছুই ছিল। কখনো পদ্মা নদীর চিংড়ি মাছ, কখনো বড় কোনো মাছ, কখনো হাঁস, আবার কখনো শাকসবজি। এর বাইরে ভর্তা ভাজি সবসময় ছিল। বেলায়েত ভাই আজকে বাজার করে আনা শাকসবজি দিয়ে কিছু একটা রান্না করবেন দুপুরের জন্য। যদিও সকালে আমরা খাইনি, সকালের খাবার আজকে উনি আমাদের খাওয়ালেন না। না, যাই যাই যাই। ভালো আছেন? মাছ হচ্ছে কম, মাছ আর হবে কোত্থেকে? হ্যাঁ, এই যে চারক। চলো। বাঁশের তৈরি চাই দিয়ে এখনও মাছ ধরার চেষ্টা করেন অনেকেই, কিন্তু চায়না দুয়ারি জাল কিংবা অন্যান্য যেই অবৈধ ধ্বংসযজ্ঞ চালানো জাল রয়েছে সেগুলোর কারণে এগুলো আর পেরে ওঠে না। কাজে সেই পুরনো বা সনাতন পদ্ধতি যেগুলো রয়েছে মাছ ধরার, সেগুলো এখন ব্যর্থ হচ্ছে। আমরা পদ্মা নদী ধরে একেবারেই ভাটিতে এগুচ্ছি। প্রচণ্ড স্রোত, পূবালি বাতাস, এর মধ্য দিয়ে দেখছি নদী ভাঙছে। এখানে যে ফসলের ক্ষেতগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই ভেঙে গেছে পদ্মা নদীতে। ডাঙার উপরে দুয়ারি, মেঘও তো সন্দেহজনক। আজকের যে আবহাওয়া, পানির যে অবস্থা, বাতাসের যে অবস্থা, সত্যি ভয়ঙ্কর, সংঘর্ষ লাগার মতো পরিস্থিতি। ও এত বড় জিনিসে এত কাজ দিয়ে যাবে কেন? আল্লাহ, আরেকটা হলে তো লাগাই দিছিল। ফোনে কথা বলতেছে সে, আসলে বাতাসে চেপে গেছে, বুঝছেন? হ্যাঁ, বাতাসে চেপে যাচ্ছে। চোখের সামনে যেভাবে নদী ভাঙতে দেখছি, মানে নদীর পাড় ভাঙতে দেখছি, তাতে করে মনে হয় এটি শুরু হয়েছে কিছুদিন হলো, মানে কিছুদিন আগ থেকেই ভাঙতে শুরু করেছে। সেই ভাঙন কুল ধরে দেখছি নানা জাতের হাজার হাজার পাখি। বাবা, পোকামাকড় খাচ্ছে। বাবা রে বাবা, আরে বক কত! আমরা যেই অঞ্চল দিয়ে যাচ্ছি সেটি মানিকগঞ্জের মধ্যে পড়েছে। এর খুব কাছাকাছি রাজবাড়ী, আবার আরেক পাশে ফরিদপুর। পেছনে কালো মেঘ, তার সামনে সাদা বক উঠছে, হাজার হাজার পাখি বসে আছে নলখাগড়ার বনে।
এদিকে যেই কাশবনগুলো দেখছি সেগুলো ভেঙে ভেঙে পড়ছে নদীতে, আর এরপরে যে ফসলের ক্ষেত সেখানে কেবল পাক ধরেছে, মানে ধান কেবল পাকতে শুরু করেছে। এই পথ ধরে যতই এগোচ্ছি ততই অভিভূত হচ্ছি। চারপাশটা ভীষণ সুন্দর, আর এখানে যেই পাখালির মেলা দেখছি সেটি দেখে আরো আপ্লুত হচ্ছি, অভিভূত হচ্ছি। দারুণ সুন্দর। এ বাবা, আরে রাখি নাই ভাই, এই যে দেখেন ডাঙ্গার পথে ট্রলার চালায়। একটু নামবো নাকি? চলো একটু নামি। পাখিদের ঝাঁক দেখতে দেখতে একটু সামনে গিয়ে দেখি মানুষের ঝাঁক। এখানে ধান কাটছে একদল মানুষ, কিন্তু এখনো ধান পাকেনি। ঘটনাটা কি? সামনে যে এই বোঝার জন্য দেখছি নামবো আমরা, সেটি ভাঙছে, একেবারে ভয়ঙ্করভাবে ভেঙে যাচ্ছে পদ্মা নদীতে। কবিরপুর চরের মানুষেরা এখানে এসেছেন ধান কাটতে। এটা কি চাউল কাকা? আউশ না, আমাদের দেশি। তো কেটে ফেললেন? আহা, এর মধ্যে ভাঙছে। হ্যাঁ, এনায়েত মুন্সি, আমাদের মুন্সি ভাই। এটা দিয়ে কি হবে? ও ইয়ে বাধা। আর কি কবিরপুর বাড়ি? আমাদের বাড়ি ছিল তোমাদের বাড়ি ছিল কবিরপুর। এই নদী ভেঙে যাচ্ছে, কাঁচা ধান কেটে ফেলতে হচ্ছে। এটা কেমন মার গেল? এই বাড়ি ভাঙলো, এই ধান অবস্থায় ভাঙছে না? ইস, কি ক্ষতি! আর এই ধান কি কাজে লাগবে? অর্ধেক হওয়া অর্ধেক না হওয়া। চলেন। এদিকে এমনি বাবার বাড়ি টাড়ি নাই আপনার? ওইটা ওই যে টিন। হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। জমি কতখানি? 100 বিঘার উপরে। মানিকগঞ্জ আর ফরিদপুর মিলে। বুঝছি, 100 বিঘার উপর জমি। আল্লাহ, দারুণ। ফরিদপুর শহরেই থাকেন? রেল স্টেশন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এসব দিন চুক্তি না মাস চুক্তি, মানে মাঠ চুক্তি? ভালো আছেন? ইস, কি ক্ষতি এটা! হ্যাঁ, সেটাই তো দেখতেছি। এই কাঁচা পাকা আলাদা করবেন কি করে? মূল্যে আলাদা হয়ে যাবে, চিটা হয়ে বের হয়ে যাবে কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন তাদের বিস্কিট দিয়ে দেন, খেয়ে নি। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? রান্না বান্না এখানে হয়? হ্যাঁ, কি বলে? তা হবে, তা তো হবে।
এবার বিস্কুট খেয়ে যান। হাই একটি কথা প্রচলিত আছে যে কারো বাড়িঘর পুড়ে গেলেও অন্তত জমিটুকু থাকে, আর নদীতে ভেঙে গেলে কিছুই থাকে না। ভেঙে গেছে। কয় বিঘা হবে? 13 বিঘা জমি ভেঙে গেছে। 5 বিঘা ভাঙছে। এই লাইন ধরে ভাঙতেছে না? আহ। দেখি খাওয়া দাওয়ার লাইন একটু দেখে আসি। রান্না বান্না কি এখানেই করেন না নিয়ে আসেন? ওখান থেকে নিয়ে আসেন। হ্যাঁ বুঝছি। খাওয়া দাওয়া হয়েছে? আউশ ধান। কাটিতে কাটিতে ধান এলো ভরসা, কুলে একা বসে আছি। ভরসা এই সেই রবি ঠাকুরের কবিতা একদম আসল অবস্থা। আসল চেহারা। হ্যাঁ, এখানে সাথে নদী ভাঙন যোগ হয়েছে। তার সাথে আরও একটি বিপদ যোগ হয়েছে, সেটি হচ্ছে রাসেলস ভাইপার সাপ। এই একটা লোককে দেখে পছন্দ হলো আপনার, এই যে পায়ে গামবুট পড়ছেন। হুম। এদিকে সাপের ভয় আছে না? রাসেল ভাইপার। আমাকে নাস্তা করার কি দরকার? এই যে নাস্তা ছিল আলু দেখেন, ওই চাল কুমড়ে ভাজি, আলু ভর্তা। না অসুবিধা নেই, আমাদের রান্না হচ্ছে, নৌকাই নৌকায় রান্না হচ্ছে, অসুবিধা নেই। আমরাও সবজি ভাত খাবো আজকে। অনেক বিপদের মধ্যে অবশ্য একটি ভালো জিনিস আছে এখানে, খাবার পানি বা নিরাপদ খাবার পানি সবসময় পাওয়া যায়। নদীর পানিও অনেকে খেয়ে ফেলেন, তবে টিউবওয়েলের পানি খুবই ভালো এখানকার। আমাকে একটু দিও। চুল ভিজে না যায় ভাই। টিউবওয়েলের পানি, এটা পদ্মার পানি, বুঝছো, ফিল্টার করা। বালিতে ফিল্টার করছে। বাড়িতে ফিল্টার একটু আয়রন করবো না, একদম খুব পরিষ্কার পানি। আমাদের সর্দার কই রান্না করে। রান্না করে। আমাদের বাবার বাড়ি হচ্ছে ওই দূরে, ওই যে টিন শেড দেখা যাচ্ছে না, ওইটা দেখা যাচ্ছে না ক্যামেরায়। ওই যে ভীষণ মন খারাপ এখানকার মানুষদের। কাঁচা ধান কাটতে হচ্ছে, সত্যি এটি মন খারাপের বিষয়। আবার যদি প্রকৃতির রূপ বলি, সেদিক থেকে এই সময়টি অসাধারণ। ধান কাটা হচ্ছে, পদ্মার চর, ধান শালিকের দল ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। এর মধ্যে দিয়ে মন খারাপ করা কথাবার্তাগুলো হচ্ছে। যদিও এই ধান থেকে মাত্র 10% বা 20% ধান টিকবে, বাকিটুকু পুরোপুরি গরুর খাবার হিসেবে ব্যবহার হবে। এমনিতে অর্থনৈতিক দিক থেকে লোকসান, কিন্তু কিচ্ছু করার নাই। কি একটা কষ্টের কথা না, খড় কাটতেছে আর কি ওই অর্থে। যে মানুষগুলো এসছেন তারা কয় বিঘা দিন জমি চুক্তিতে গেছে? কাজে এসছেন, তারা তাদের পারিশ্রমিক নিয়ে চলে যাবেন, কিন্তু মন খারাপের ঘটনাটি ঘটছে কয় বিঘার মতো এই আছে? জমির মালিকদের সাথে। আনুমানিক 5 বিঘা নদীতে। আহা। মানে এটা কি তুলে কেটে ফেলতেছেন কি বাকিটুকু ভেঙে যাবে এই ভয়ে? আর কয়দিন লাগতো এই ধান হতে? আর 15 দিন, 10-15 দিন রাখলে হয়ে যেত সবগুলা। আহ। ইস, সব তো চিটা হবে আর কি, আর তো কিছু করার নেই। হ্যাঁ, মেলা খরচ, মেলা খরচ, মেলা খরচ। খাইলে হইছে। কয়দিন লাগবে? আজকে কাটা হয়ে যাবে পুরা। এই ভাঙন এ পর্যন্ত আসবে মনে হচ্ছে, মানে নদী তাই বলে। পানি নাই, পানি তো আসবে। আরো 2 মাস আছে পানি আসার। শীত মাসে তো পানি। কি কষ্টের কথা বলো তো। আহ, এটা তাহলে হরিরামপুরে পড়ছে, মানিকগঞ্জের।
মানিকগঞ্জ প্রস্তাব এই যে ওই যে মানুষ না হ্যাঁ, মানুষ কিন্তু মানিকগঞ্জ তারপরে ফরিদপুর। নদীতে এবার মনে হয় মানিকগঞ্জ রাখবে না। মানিকগঞ্জ আছে ঠিকই মানিকগঞ্জ রাখতে। তো উজ্জ্বল ভাই থাক, এখন কি করা যাবে? এই যে মাথার ঘুরে হ্যাঁ, নদী ভাঙন খুব বড় একটি সমস্যা। রওনা দিই। যে যার বাড়ির সামনে কিংবা যে যার জমির সামনের দিকটা বাঁধ দিয়ে রক্ষা করতে চান, কিন্তু নদী যেভাবে চলে, নদীর যে গতিপথ এবং নদী যেভাবে গভীরতা হারিয়েছে, নদী যেভাবে দখল দূষণের শিকার হচ্ছে, তাতে করে নদী কোথাও না কোথাও ভাঙবেই। নদী কোথাও না কোথাও আমাদের সামনে অনেক বিপদ নিয়ে আসবে, এটি স্বাভাবিক। এখানে সাপেরও তো ভয় আছে মনে হয় না? তাহলে সাপ কি আটের মধ্যে আসবে না। কি রাসেলস ভাইপার? সাবধান, রাহুল ভাই ভার ছাড়া অন্য কোনো সাপ অন্য কোনো সাপ নাই। নাই। এবছর পাইছেন? এই বছর পাইনি। এবছর পাওয়া যায়নি এখনো। কাটতেছে এখন দাদা রাহুল ভাই পাওয়া যায় কালার সময় মাসকালা মাসকালের সময় খেতে 10 টাকা করে। পাওয়া যায় সব প্রতি বছর? এক এক খেতে এক পলটি 10 টাকা করে। রে বাবা, তো বাচ্চা দেয় তো, বাচ্চা তো মেলা দেয়। মেলা দেয় বাচ্চা। রাসেল সাহেব এসে অন্য সব খাই ফেলছে। এই জায়গা একটু পরিষ্কার জায়গা তো, এই জন্য দেখা যায়, সাপ খোপ থাকলেও দেখা যাবে। এই জায়গায় যে চরটি দেখছেন, এটি কিন্তু নতুন চর। পদ্মা নদী ভাঙছে আরও দূর থেকে। এখানকার যারা জমি চাষ করছেন তাদের মুখে শুনছিলাম যে প্রায় কয়েক কিলোমিটার ভেঙে এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা, সেই জায়গায় পদ্মা নদী এসে দাঁড়িয়েছে। পদ্মা ছিল কোথায় তাহলে? পদ্মা ছিল লাপে হলো ওই দিক দিয়ে ওইটা তাহলে চর পড়ছিল। এটা ছিল আমার কাছে। না, নদী এই পাশে চলে আসছে নাকি? এখন ওই সাইডে নদী ছিল আর ওই সাইডে ভাঙতে ভাঙতে মানে এই সাইড দিয়েছে। এগুলো তো আমার ওই পাশে কি আর নদী আছে? কোনো লাইন নাই, খাল। ও তো এই পাশ দিয়ে যে রাস্তা ভাই, বেরিবাদ। বুঝতে পারছি। ওটা তো পরে বিদায় নিচ্ছি আমরা। একটা ছোট্ট পানি নাস্তা বিরতির পর কৃষকরা নেমে যাচ্ছেন তাদের কাজে। এই অঞ্চলে বলছিলাম যে রাসেলস ভাইপারের উপদ্রব অনেক বেশি, সে কথা মাথায় রেখে এই সারিতে এখানকার কৃষকরা, কৃষি শ্রমিকরা তাদের ধান কাটা মানে কাজ গোছান, কাজ করেন। কাঁচা ধান আর কি। নদী ভেঙে যাচ্ছে। আমাদের মুন্সি খুব কাজের মানুষ হয়ে গেছে ইদানিং, খুব কাজের মানুষ হয়ে গেছে। আনু ভাই, এটা ধাক্কা দেওয়া লাগবে। দেখো দেখো, তুমি ওঠো। উঠে হ্যাঁ, ধাক্কা ওই লগি দিয়ে দিতে হবে, কিছু করার নাই। ট্রলারে উঠে বসেছি আমরা। আমাদের আনু সর্দার, তিনি সুকানিতে রয়েছেন। আনু ভাইয়ের ট্রলারে করে আমরা এই সফরটি করছি। আজকে আমরা যাচ্ছি চর ভদ্রসনের চর সালেপুরের দিকে। আপাতত বিদায় নিচ্ছি। প্রচণ্ড ক্ষুধার্ত আমরা। বেলায়েত ভাই আমাদেরকে চা খাওয়াবেন, নাস্তা করাবেন, কি করাবেন দেখা যাক। ভালো থাকবেন সবাই। কাল আবারও নতুন পর্ব নিয়ে ফিরছি। বিস্কিট 5 কার্টন আনছিলাম, শেষ পুরো গেছে।